হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 9। দেখো, ইতিমধ্যে তোমরা সকলেই জানো রেলের গ্রুপ ডি থেকে কিন্তু 32,438টা পোস্টের ভ্যাকান্সি বের করেছে, যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটা করে নাও, কারণ লাস্টের দিকে করলে কিন্তু সার্ভার প্রবলেম হতে পারে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে ধাতুগুলি কোন দিকে থাকে? দেখো, যে মডার্ন ডে পিরিয়ডিক টেবিল আছে, ঠিক আছে, যে মডার্ন পিরিয়ডিক টেবিল আছে, সেই মডার্ন পিরিয়ডিক টেবিলে ধাতু অর্থাৎ মেটালগুলো কোন দিকে থাকে? তো দেখো, এই কোশ্চেনটা করার জন্য কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলটা ভালো করে বুঝতে হবে। দেখো, এটা কিন্তু আধুনিক বা মডার্ন যে পিরিয়ডিক টেবিল, এটা কিন্তু একটা আধুনিক মডার্ন পিরিয়ডিক টেবিলের একটা ফটো। দেখো, তোমরা যদি খেয়াল করো যে আধুনিক পিরিয়ডিক টেবিলের যে ডান অর্থাৎ বাম দিক আছে, ঠিক আছে, যে বাম দিক আছে সেই বাম দিকেই কিন্তু আমরা ধাতুগুলোকে দেখতে পাবো। যেরকম প্রথম যে গ্রুপটা আছে এই গ্রুপে কিন্তু আমরা সব রকমের ক্ষার ধাতুগুলো দেখতে পাবো। পরের যে গ্রুপটা আছে এখানে কিন্তু আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো দেখতে পাবো। এক কথায় মেটাল, ঠিক আছে, এক কথায় মেটাল কিন্তু আধুনিক পর্যায় সারণীর বাম দিকে কিন্তু আধুনিক পর্যায় সারণীর মেটালটা থাকে। আর ডান দিকে কিন্তু যত রকমের নন মেটাল থাকে, ঠিক আছে, নন মেটালগুলো কিন্তু ডান দিকে থাকে। আর মাঝের যে অংশটা, সেই মাঝের অংশতে কিন্তু ট্রানজিশনাল মেটাল, ঠিক আছে, ট্রানজিশনাল মেটালগুলো কিন্তু মাঝখানে থাকে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বাম দিকে, ঠিক আছে। বাম দিকে কিন্তু আমাদের মডার্ন যে পিরিয়ডিক টেবিল আছে সেই মডার্ন পিরিয়ডিক টেবিলের বাম দিকে কিন্তু ধাতুগুলি অবস্থান করছে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে বাম দিকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের পরবর্তী কোশ্চেন। 1 মোল জলে কতগুলি অণু থাকে? দেখো, অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী যে কোনো মোলে, ঠিক আছে, যে কোনো এলিমেন্টের 1 মোলে কিন্তু কতগুলি অণু থাকে? তো 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে, 6.023 ইন্টু 10⁻23 পরিমাণে কিন্তু যে কোনো এলিমেন্টের যে 1 মোল, সেই 1 মোলে কিন্তু এতগুলি অণু থাকে, ঠিক আছে। এই সংখ্যাটা তোমরা মনে রাখবে, এটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যাও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 6.023 ইন্টু 10⁻23, এটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। আমি এখানে লিখছি, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। এটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যাও বলা হয়ে থাকে, ঠিক আছে। এই যে নিউমেরিক্যালটা আছে এটাকে কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যাও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 3 নম্বর কোশ্চেন। নিচের কোনটি বহু কোষ বিশিষ্ট জীবের উদাহরণ? দেখো, এর ভেতরে কোনটা মাল্টি সেলুলার, ঠিক আছে, দুটো টার্ম হয় কিন্তু, একটাকে বলা হয়ে থাকে ইউনিসেলুলার অর্থাৎ যাদেরকে বলা হয় এককোষী জীব, আর একটাকে কিন্তু বলা হয়ে থাকে মাল্টি সেলুলার অর্থাৎ বহুকোষী, অর্থাৎ যাদের শরীরে কিন্তু অনেক কোষ আছে। তো আমাদের এখানে অ্যাকর্ডিং টু অপশান কি অ্যান্সার হয়ে যাবে? দেখো, অপশানগুলো কী কী দিয়েছে আমরা একবার দেখে নেব। প্যারামিশিয়াম, অ্যামিবা, মাশরুম আর প্রোটোজোয়া। দেখো, এর ভেতরে যে প্যারামিশিয়াম আছে এটা কিন্তু এককোষী, ঠিক আছে, প্যারামিশিয়াম কিন্তু এককোষী। তারপর অ্যামিবাও কিন্তু এককোষী, আর যে প্রোটোজোয়া আছে প্রোটোজোয়া কিন্তু এককোষী। এর ভেতরে যে মাশরুম আছে, ঠিক আছে, মাশরুম কিন্তু বহুকোষী, ঠিক আছে, মাশরুম কিন্তু বহুকোষী একটা জীব আমরা এখানে বলবো, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে মাশরুম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 4 নম্বর কোশ্চেন। বারবার প্রতিফলনের ফলে যদি শব্দের উপস্থিতি দীর্ঘায়িত হয় তখন তাকে কি বলে? দেখো, এটা কিন্তু আরআরবি গ্রুপ ডি 25/9/2022 যে এক্সামটা হয়েছিল তার সেকেন্ড শিফটে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, যে বারবার প্রতিফলনের ফলে যদি শব্দের উপস্থিতি দীর্ঘায়িত হয় তখন তাকে কি বলে? মনে করো এখানে এটা একটা ঘর, ঠিক আছে, মনে করো এটা একটা ঘর। এই ঘরের ভেতরে এইখান থেকে যদি কোনো শব্দ আসে, ঠিক আছে, এখান থেকে যদি কোনো শব্দ আসে তো এই শব্দটা কিন্তু দেয়ালে গিয়ে চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক আছে, এই ঘরের চারিদিকে কিন্তু শব্দটা ছড়িয়ে যায়, যেটাকে আমরা কিন্তু ইংলিশে ইকো বলে থাকি, ঠিক আছে, এই যে ইকো, ঠিক আছে, ইকো বলে থাকি। অর্থাৎ বারবার প্রতিফলন হচ্ছে কিন্তু শব্দটা। এই যে ঘরটা আছে, আমরা এখানে যদি একটা ঘরের ছবি আঁকি, কোনো শব্দ যদি এর ভেতরে ঢুকে, ঘরের ভেতরে ঢুকে, প্রথমে মনে করো এই দেয়ালে ধাক্কা খাবে, তারপর কিন্তু এই দেয়ালে আসবে, তারপর এই দেয়ালে, এরপর কিন্তু বারবার প্রত্যেকটা দেয়ালে কিন্তু ধাক্কা খেতে থাকবে। এই যে ব্যাপারটা, ঠিক আছে, এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ইকো, ঠিক আছে, ইংলিশে কিন্তু এটাকে ইকো বলা হয়ে থাকে, আর বাংলাতে কিন্তু বলা হয়ে থাকে অনুরণন, ঠিক আছে। এই যে অনুরণনের নীতিটা আছে একে কাজে লাগিয়ে কিন্তু যে স্টেথোস্কোপ আছে, ঠিক আছে, ডাক্তারের কাছে গেলে তোমরা সবাই দেখতে পাবে যে স্টেথোস্কোপ আছে, সেই স্টেথোস্কোপে কিন্তু এইভাবেই কাজের কার্যপ্রণালীটা, স্টেথোস্কোপের যে কার্যপ্রণালীটা সেটা কিন্তু এই অনুরণন যে নীতি আছে তার উপরে নির্ভর করে থাকে, ঠিক আছে। তো বারবার শব্দের প্রতিফলনের ফলে শব্দের উপস্থিতি দীর্ঘায়িত হয়, একে কিন্তু বলা হয়ে থাকে অনুরণন, ঠিক আছে। আমরা দেখতে পাবো যে আমরা যদি কোনো রকম
ফাঁকা ঘরে আমরা যদি কোনো রকমভাবে ফাঁকা ঘরে কোনো আওয়াজ করি, দেখব আমাদের মুখের কথা বলার পরেও কিন্তু আওয়াজটা ঘরের ভেতরে অনেক সময় থেকে যায়। ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে অনুরণন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 4 নাম্বার কোশ্চেন, নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? দেখো কার্বন থেকে কিন্তু এই যে কার্বনের যে রূপভেদ আছে, অর্থাৎ কার্বনের যে অ্যালোট্রপসগুলো আছে, সেই অ্যালোট্রপস থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। দেখো এর ভেতরে নিচের কোনটি কার্বনের রূপভেদ নয়? দেখো হীরা, ঠিক আছে, ডায়মন্ড, আমরা সকলে জানি ডায়মন্ড কিন্তু হীরার একটা অ্যালোট্রপ বা রূপভেদ। ঠিক আছে, গ্রাফাইটও কিন্তু কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, এরপরে যে ফুলারিন আছে, ঠিক আছে, C60, ফুলারিনকে কিন্তু C60ও বলা হয়ে থাকে। এই ফুলারিনও কিন্তু কার্বনের একটা রূপভেদ। এর ভেতরে কার্বনের রূপভেদ কিন্তু নয় কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এখন তোমাদের মনে হতে পারে যে কার্বন ডাই অক্সাইড কার্বনের রূপভেদ কী করে নয়? আমরা সকলেই তো জানি যে কার্বন ডাই অক্সাইড কথাটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত, কিন্তু এই যে কার্বন ডাই অক্সাইড এটা আছে, এটা কিন্তু কার্বনের কোনো রকম রূপভেদ নয়। কেন রূপভেদ নয়? দেখো এটা কিন্তু কার্বন প্লাস অক্সিজেন মিলে একটা অক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এটা কিন্তু একটা অক্সাইডের উদাহরণ। ঠিক আছে, এটা কিন্তু একটা অক্সাইড, কার্বন প্লাস অক্সিজেন মিলে কিন্তু একটা অক্সাইড তৈরি করছে, সেই জন্য কিন্তু এটাকে কার্বন ডাইঅক্সাইড বলা হয়ে থাকে। এটা কিন্তু কার্বনের কোনো রূপভেদ নয়। কার্বনের রূপভেদ মানে কিন্তু প্রকৃতিতে কার্বনের যে আলাদা আলাদা রূপগুলো আমরা দেখতে পাই, সেগুলোকে কিন্তু কার্বনের রূপভেদ বলা হয়ে থাকে। এরকম ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ডকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমরা কার্বনই পাবো। গ্রাফাইটের মধ্যে তো কার্বন থাকেই। ঠিক আছে, আর যে ফুলারিন থাকে, ঠিক আছে, সেই ফুলারিনও কিন্তু কার্বনের 60খানা যে মোল বা অণু আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়। এটা কিন্তু আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয় এই ফুলারিনটাকে। একমাত্র যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু কোনো রকম কার্বনের রূপভেদ নয়। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্বন ডাই অক্সাইড বা CO2। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো এখানে তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, এখানে দেখো যে গ্রাফাইট আছে, গ্রাফাইট কিন্তু একটা অধাতু। ঠিক আছে, গ্রাফাইট কিন্তু একটা অধাতু বা নন মেটাল আমরাকে বলবো। এটা কিন্তু গ্রাফাইট কিন্তু অধাতু হওয়ার পরেও এটা কিন্তু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে। ঠিক আছে, অনেক সময় কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দিয়ে যায় যে কোন অধাতু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে বা কোন অধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কিন্তু পাস হতে পারে বা বিদ্যুৎ পাস হতে পারে, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। ঠিক আছে, বা কার্বনের কোন রূপভেদের ভেতর থেকে কোশ্চেনটা এরকমভাবে তোমাদেরকে দিতে পারে যে কার্বনের কোন রূপভেদ আর নিম্নলিখিত কার্বনের কোন রূপভেদটি ইলেকট্রিসিটি বহন করতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 5 নম্বর কোশ্চেন, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে উত্তপ্ত করলে কোন গ্যাসের মুক্তি হয়? দেখো এখানে কিন্তু কোশ্চেনটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দিয়েছে, এটার সঙ্গে কিন্তু তোমরা সকলেই পরিচিত। দেখো এটাকে যদি আমরা সংকেতে লিখি, দেখো সোডিয়ামের সংকেত কি Na, ঠিক আছে, তারপরে হাইড্রোজেনের সংকেত কি H, তারপরে কার্বনেট মানে কি? কার্বনেট মানে কিন্তু CO3। তাহলে আসলে কিন্তু এটা NaHCO3কে বলা হয়েছে। ঠিক আছে, NaHCO3 যে যৌগটা আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এরবার বলেছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে অর্থাৎ NaHCO3কে যদি আমরা উত্তপ্ত করি, ঠিক আছে, যদি আমরা হিট দিই তাহলে কি তৈরি হবে? দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কিন্তু তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। অপশানগুলো কী বলেছে? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু যদি আমরা যদি আমরা এই যে NaHCO3কে যদি আমরা উত্তপ্ত করি, যদি আমরা হিট দিই তাহলে কিন্তু এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 6 নম্বর কোশ্চেন। দেখো এই ধরনের অঙ্ক তোমাদেরকে আমি প্রচুর প্র্যাকটিস করিয়েছি যে 20 কেজি ওজনের একটি বস্তুকে মাটি থেকে 20 মিটার উঁচুতে তোলা হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? যখন জি এর মান কত দিয়েছে? জি এর মান কিন্তু দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা তোমাদেরকে মুখস্থ করতে বলেছি যে ডাব্লু অর্থাৎ ওয়ার্ক ডান ইকুয়ালস টু কিন্তু mgh। ঠিক আছে, এখানে এম মানে কি? এম মানে কিন্তু মাস, জি মানে হচ্ছে গ্র্যাভিটেশন যার মান কিন্তু দিয়েছে 10, আর এখানে এইচ মানে কিন্তু কতটুকু হাইট। তো আমরা যদি অঙ্কটাকে এখানে নতুন করে করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো ডাব্লু ইকুয়ালস টু mgh, জাস্ট আমাদেরকে ভ্যালুটা পুট করতে হবে। দেখো এম কত বলেছিল? এম কিন্তু বলেছিল 20 কেজি, তারপর গ্র্যাভিটেশন কত বলেছিল? জি এর মান কিন্তু বলেছিল 10, আর হাইট কত দিয়েছিল? হাইটও কিন্তু দিয়েছিল 20 মিটার। ঠিক আছে, আমি 1 সেকেন্ড এখানে একটু দেখে নিই যে 20 মিটার বলেছিল কিনা হাইটটা। হ্যাঁ, হাইটও কিন্তু বলেছিল 20 মিটার। তাহলে ডাব্লু ইকুয়ালস টু যদি আমরা mgh এর ভ্যালু পুট করি তাহলে আমরা পাবো 20 × 10 ×
আবার 20। তো আমাদের সঠিক অ্যান্সার কত হবে? 2 2 4, এরপর 3টে 0, অর্থাৎ 4000 জুল কিন্তু আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 20 কেজি ওজনের কোনো একটা বস্তুকে যদি আমরা মাটি থেকে 20 মিটার উঁচুতে তুলি, তাহলে আমাদের যে কৃতকার্যের পরিমাণ কত হয়ে যাবে? কৃতকার্যের পরিমাণ হয়ে যাবে কিন্তু 4000 জুল। ঠিক আছে, দেখো কৃতকার্য যে তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কার্যের যে একক সেটা কিন্তু সবসময় জুলে আসে। ঠিক আছে, তার জন্যই কিন্তু 4000 জুল অ্যান্সার আমাদের হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 7 নম্বর কোশ্চেন। নিচের কোনটির জন্য পরিবাহীতে বিভব পার্থক্য বজায় থাকে? দেখো এই যে বিভব পার্থক্য আছে, এই বিভব পার্থক্যের থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, বা ইলেকট্রিসিটি যেটা আছে সেই ইলেকট্রিসিটি থেকে কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসবে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে যে এর নিম্নলিখিত কোন জিনিসটি একটা বর্তনীতে কি করে না, একটা বর্তনীতে বিভব পার্থক্যকে বজায় রাখে। দেখো এর মধ্যে কি অপশান দিয়েছে? ভোল্টামিটার দিয়েছে, অ্যামমিটার দিয়েছে, সেল বা ব্যাটারি দিয়েছে, আর কিন্তু গ্যালভানোমিটার দিয়েছে। দেখো তোমাদেরকে আমি একটা একটা করে সবার কাজ বলে দিই। দেখো এখানে যে গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারকে কিসের জন্য ইউজ করা হয়? কোনো একটা বর্তনীতে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে কিনা। ঠিক আছে, যে কোনো একটা বর্তনী আছে, মনে করো নতুনভাবে কোনো একটা আমি সার্কিট বানিয়েছি, যে সেই সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে কিনা, বা ইলেকট্রিসিটি যদি খুব কম মাত্রায় পাস হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটারের সাহায্যে আমরা এটা পরিমাপ করে থাকি। এরপর দেখো যে ভোল্টামিটার আছে, এই ভোল্টামিটারের সাহায্যে কিন্তু আমরা বিভব পার্থক্য মেপে থাকি। ঠিক আছে, যে একটা বর্তনীর ভেতরে বিভব পার্থক্য কতটা, সেটা কিন্তু আমরা এই ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে মেপে থাকি। এরপর অ্যামমিটারের সাহায্যে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ একটা বর্তনীর ভেতরে কতটা কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, সেটাকে কিন্তু আমরা অ্যামমিটারের সাহায্যে মেপে থাকি। এখানে দেখো একমাত্র যে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেল বা ব্যাটারি, এই সেল বা ব্যাটারির জন্য কিন্তু বর্তনীতে বিভব পার্থক্য বজায় থাকে। মনে করো আমরা যদি মনে করো এটা একটা সার্কিট, ঠিক আছে, বা এটা মনে করো একটা সার্কিট, এটা মনে করো একটা বিদ্যুতের লাইন। দেখো এখানে কিন্তু এইখানে আমরা যে ব্যাটারিটা প্লেস করবো, এটা মনে করো ব্যাটারির পজিটিভ এন্ড, আর এটা মনে করো নেগেটিভ এন্ড। এই যে দুটোর সাথে যে তারটা কানেক্ট থাকবে, এই ব্যাটারি থেকে যে পাওয়ারটা এই যে বর্তনীটা পাবে, এটাকে কিন্তু ব্যাটারির ওপর নির্ভর করে থাকতে হবে। আমরা যদি কোনো কারণে এই যে পোর্শনটা আছে, মনে করো এই পোর্শনটাকে যদি আমরা কাট করে দিই, সেক্ষেত্রে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই কারণের জন্য কিন্তু সেল বা ব্যাটারিকে বলা হয়েছে যে একটা বর্তনীতে বিভব পার্থক্য কিন্তু সেল বা ব্যাটারি বজায় রাখতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 8 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন ধাতুটি সবথেকে বেশি নমনীয় হয়ে থাকে? দেখো সবথেকে বেশি মোস্ট ম্যালিয়েবল, ঠিক আছে, তো টার্মটা কি? টার্মটা কিন্তু মোস্ট ম্যালিয়েবল। অনেক সময় কিন্তু তোমাদেরকে ইংলিশেও কোশ্চেনটা দিয়ে দেবে। ঠিক আছে, মোস্ট ম্যালিয়েবল। দেখো সবথেকে বেশি ম্যালিয়েবল বা সবথেকে বেশি নমনীয় ধাতু কোনটা হয়ে থাকে? এখানে কি কি অপশান দিয়েছে? লিথিয়াম, সিলভার, গোল্ড আর সোডিয়াম। দেখো এর ভেতরে যে সোডিয়াম আছে, সোডিয়ামকে কিন্তু ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম কিন্তু খুব নরম প্রকৃতির ধাতু হয়ে থাকে। এরপর যে লিথিয়াম আছে, লিথিয়াম কিন্তু সবথেকে হালকা ধাতু। ঠিক আছে, এখানে কিন্তু আমাদেরকে হালকা চাইনি, এখানে কিন্তু আমাদেরকে চেয়েছে ফ্লেক্সিবল বা ম্যালিয়েবল। এখানে দেখো তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোল্ড। ঠিক আছে, গোল্ড বা AU। ঠিক আছে, গোল্ডের যে সংকেত সেটা কিন্তু AU হয়ে থাকে। গোল্ড বা AU, যেটাকে কিন্তু গোল্ডের যে ল্যাটিন নাম, গোল্ডের ল্যাটিন নাম তোমরা আমাকে কমেন্টে জানাবে যে গোল্ডের ল্যাটিন নাম কী হয়ে থাকে। দেখো এখানে যে গোল্ড আছে, সেই গোল্ডটা কিন্তু সবথেকে বেশি, ঠিক আছে, সবথেকে বেশি ফ্লেক্সিবল ধাতু কিন্তু গোল্ড হয়ে থাকে। গোল্ড এতটাই বেশি ফ্লেক্সিবল হয়ে থাকে যে তুমি 1 গ্রাম গোল্ডকে কিন্তু ম্যালিয়েবল করে, অর্থাৎ ফ্লেক্সিবল করে কিন্তু 1 কিলোমিটার রাস্তা বানাতে পারো। ঠিক আছে, এটা কিন্তু একটা সায়েন্সের ফ্যাক্ট, আই এম নট কিডিং। ঠিক আছে, আমি কিন্তু মজা করছি না বা কোনো রকম জোক করছি না। তুমি 1 গ্রাম সোনাকে ফ্লেক্সিবল করে, অর্থাৎ সোনাকে তুমি যদি মনে করো যে তুমি টেনে টেনে লম্বা করবে, তাহলে তুমি 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারো। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গোল্ড। ঠিক আছে, গোল্ড কিন্তু সবথেকে বেশি ম্যালিয়েবল ধাতু। এরপর যদি তোমাদের অপশানে গোল্ড না থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমরা সিলভার লিখতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের অপশানে গোল্ড আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে গোল্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নম্বর কোশ্চেন। বৈদ্যুতিক আধান বা ইলেকট্রিক চার্জের SI ইউনিট কি? দেখো এই যে ইলেকট্রিক যে চার্জ আছে, ঠিক আছে, যে ইলেকট্রিক চার্জ আছে, সেই ইলেকট্রিক চার্জের SI একক কি? ইলেকট্রিক চার্জের SI একক কিন্তু কুলাম্ব। ঠিক আছে, কুলাম্ব বা সি, কুলাম্বকে কিন্তু সি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এই কুলাম্ব কিন্তু বৈদ্যুতিক চার্জ বা ইলেকট্রিক চার্জের SI একক। এরপর দেখো এখানে কি কি আছে অপশানগুলো, বাকি অপশানগুলো আমরা দেখে নেব। দেখো অ্যাম্পিয়ার দিয়ে কী মাপা হয়? অ্যাম্পিয়ার দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তড়িতের যে প্রবাহ মাত্রা আছে, সেই তড়িতের প্রবাহ মাত্রা কিন্তু অ্যাম্পিয়ার এককে মাপা হয়ে থাকে। এরপর ওয়াট কি? ওয়াট কিন্তু ক্ষমতা বা পাওয়ারের ইউনিট। ঠিক আছে, আর নিউটন কি? তোমরা সকলে জানো নিউটন কিন্তু বলের একক। ঠিক আছে, ফোর্সের একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 10 নম্বর কোশ্চেন। নিচের কোন গাছের পাতার ধারে কোরক বা বাট তৈরি হয়? দেখো
এক ধরনের গাছ আছে, সেই গাছের নাম কি? সবার প্রথমে তোমাদেরকে নামটা বলে রাখি, গাছটার নাম কিন্তু ব্রায়োফাইলাম। ঠিক আছে, যে ব্রায়োফাইলাম নামে যে গাছটা আছে, ওই গাছের যে লিভসগুলো হয়ে থাকে অর্থাৎ পাতাগুলো হয়ে থাকে, এই যে পাতার ধার ধার দিয়ে কিন্তু কোড়ক থাকে। ঠিক আছে, কোড়ক মানে কি? দেখো, কোড়ক কিন্তু এক ধরনের অংশ যেগুলো কিন্তু নতুন জীব জন্ম দিতে পারে, এক্ষেত্রে কিন্তু নতুন গাছ জন্ম দিতে পারে। তো ব্রায়োফাইলাম নামে যে গাছটা আছে, সেই গাছটা কিন্তু গাছের যে পাতা আছে সেই পাতার সাইডে, ঠিক আছে, পাতার এরকম সাইডে কিন্তু কোড়ক থাকে, সেখান থেকে কিন্তু গাছটা নতুন করে রিপ্রোডাক্ট করে। এরপর দেখো, এই যে ব্রায়োফাইটা আছে, এই ব্রায়োফাইটা উদ্ভিদ কোনগুলো হয়ে থাকে? মস জাতীয় উদ্ভিদ, যেগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, তাদেরকে কিন্তু ব্রায়োফাইটা বলা হয়ে থাকে। অ্যাগারিকাস মানে কি? অ্যাগারিকাস মানে কিন্তু যেগুলো তোমার যে ব্যাঙের ছাতা টাইপের যে গাছগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু অ্যাগারিকাস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 11 নম্বর কোশ্চেন। মানব পুরুষের দেহে মূত্র ও শুক্রাণুর জন্য কোনটি একটি একই পরিসর গঠন করে? দেখো, এখানে কোশ্চেনটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে। দেখো, বলতে চেয়েছে যে আমাদের যে মূত্রনালী, ঠিক আছে, আমাদের যে মূত্রনালী আর আমাদের যে শুক্রাণুর নালী, সেই দুটো নালী কিন্তু একটাই। ঠিক আছে, একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমি যদি এখানে দেখি, একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু শুক্রাণু আসে, আবার একটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু মূত্র আসে। এই দুটোর যে লাইন, এই দুটোর যে প্রোডাকশান যে হাউস, মানে যেখানে কিন্তু এই দুটো তৈরি হয়, মনে করি শুক্রাণু কিন্তু শুক্রথলিতে তৈরি হয়, আর মূত্র কিন্তু আমাদের কিডনিতে তৈরি হয়। দেখো, এই দুটো কিন্তু সেপারেট জায়গা থেকে তৈরি হলেও এটার যে বাইরে বেরোনোর যে লাইন, ঠিক আছে, সেই বাইরে বেরোনোর লাইন কিন্তু একটাই, আর সেটাকে কিন্তু বলা হয়ে থাকে মূত্রনালী। ঠিক আছে, বা ইউরেটাস যেটাকে ইংলিশে বলে। ঠিক আছে, তো ইউরেটাস, ঠিক আছে, ইউরেটাস কিন্তু বা ইউরেটাস বা মূত্রনালী কিন্তু একমাত্র পথ যেখান দিয়ে কিন্তু শুক্রাণু প্লাস আমাদের মূত্র দুটোই কিন্তু একসাথে বেরোতে পারে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 12 নম্বর কোশ্চেন। থাইরক্সিন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, থাইরক্সিন সংশ্লেষণের জন্য এটা হয়ে যাবে থাইরক্সিন সংশ্লেষ। ঠিক আছে, থাইরক্সিন সংশ্লেষের জন্য কোনটি প্রয়োজন? দেখো, থাইরয়েড সবার প্রথমে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে গলা থাকে, ঠিক আছে, আমাদের গলায় কিন্তু একটা বাটারফ্লাই শেপের কিন্তু বাটারফ্লাই যে শেপ হয়, অর্থাৎ প্রজাপতির মতো শেপে কিন্তু একটা গ্ল্যান্ড থাকে। ঠিক আছে, একটা কিন্তু গ্ল্যান্ড থাকে যার নাম কিন্তু থাইরক্সিন বা থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিন্তু থাইরক্সিন নামে একটা হরমোন তৈরি হয়। ঠিক আছে, আর এই থাইরক্সিন নামক হরমোনটাকে কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে আয়োডিন। ঠিক আছে, সেই কারণের জন্য যদি আমাদের শরীরে আয়োডিনের অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে থাইরক্সিন গ্ল্যান্ডটা আছে, এটা কিন্তু ফুলে যায়, যেটাকে কিন্তু আমরা গলগণ্ড রোগ বলে থাকি। ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা গলগণ্ড রোগ বলে থাকি। তো থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কোনটা প্রয়োজন? আয়োডিন প্রয়োজন। ঠিক আছে, আয়োডিন, ওই জন্য কিন্তু বলা হয়ে থাকে যে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকে 13 নম্বর কোশ্চেন। নিচের কোনটি গাছের বৃদ্ধিতে সহায়তা করে? দেখো, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। কী কী দিয়েছে? এপিক্যাল মেরিস্টেম টিস্যু, এপিথেলিয়াম মেরিস্টেম টিস্যু, পেকটিন আর সেলুলোজ। দেখো, সবার প্রথমে বলে রাখি, সেলুলোজ কিন্তু গাছের কোষ প্রাচীর তৈরিতে সাহায্য করে, তাই এক্ষেত্রে সেলুলোজ কিন্তু সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, দেখো, পেকটিনের কাজও কিন্তু প্রায় অনেকটা গাছকে মজবুত করা, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। এপিথেলিয়াম মেরিস্টেম যে টিস্যু আছে, এটা কিন্তু গাছের ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, এটা কিন্তু এপিথেলিয়াম, এটা কিন্তু মানুষের শরীরে থাকে। আর যে এপিক্যাল মেরিস্টেম টিস্যু আছে, ঠিক আছে, যে এপিক্যাল মেরিস্টেম টিস্যু আছে, এই যে অপশান এ যেটা আছে, সেই অপশান এর যে এপিক্যাল মেরিস্টেম টিস্যু আছে, এটা কিন্তু গাছের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 14 নম্বর কোশ্চেন। কুইক লাইমের সাথে জলের বিক্রিয়ায় কি তৈরি হয়? দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে যে কুইক লাইমের সংকেত কী। দেখো, কুইক লাইমের যে সংকেত আছে, ঠিক আছে, সেটা কিন্তু এক সেকেন্ড, কুইক লাইমের যে সংকেত আছে সেটা কিন্তু সরি, আমি একটু ভুল লিখছি এখানে। কুইক লাইমের যে সংকেত আছে সেটা কিন্তু CaO বা ক্যালসিয়াম অক্সাইডকে কিন্তু কুইক লাইম বলা হয়ে থাকে। এর সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করি, ঠিক আছে, এর সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করি, তাহলে কোন প্রোডাক্টটা তৈরি হবে? দেখো, এখানে কিন্তু দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে, আর এখানে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হবে। অর্থাৎ আমরা যদি CaO এর সাথে জল বা H2O যুক্ত করি, তাহলে আমাদের কোন জিনিসটা তৈরি হবে? আমাদের কিন্তু CaOH2, এই যে যৌগটা আছে, যেটাকে কিন্তু আমরা স্লেক্ট লাইম বলে থাকি। দেখো, এখানে কিন্তু অপশানটা আছে, ঠিক আছে, যেটাকে কিন্তু আমরা স্লেক্ট লাইম বলে থাকি, সেটা কিন্তু তৈরি হবে। দেখো, তাহলে আমি আবারও বলছি, কুইক লাইমের সঙ্গে জলের বিক্রিয়ায়, আমি এখানে আবার লিখছি, CaO প্লাস H2O যদি আমরা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রোডাক্ট তৈরি হবে CaOH2, ঠিক আছে, যেটাকে আমরা কিন্তু বলবো স্লেক্ট লাইম। তো কুইক লাইমের সঙ্গে জলের বিক্রিয়ায় কি তৈরি হবে? কুইক লাইমের সঙ্গে জলের বিক্রিয়ায় কিন্তু স্লেক্ট লাইম
তৈরি হবে, আর এই স্লেট লাইমকেই কিন্তু বলা হয়ে থাকে কলি চুন। ঠিক আছে, কলি চুন। আর এই যে রিয়াকশানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে আমি রিয়াকশানটা লিখলাম, এই রিয়াকশানটা কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশান। এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তোমরা যদি দেখে থাকো যে বাড়িতে দেখবে অনেক সময় যদি আমরা কখনো চুন নিয়ে এসে সেই চুনের ভেতরে বাজার থেকে কিনে নিয়ে এসে যদি তার ভেতরে জল ঢালি, দেখবে ওখান থেকে কিন্তু প্রচুর হিট তৈরি হয়। ঠিক আছে, তো এটা কিন্তু একটা এক্সোথার্মিক রিয়াকশান, এখানে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 15 নম্বর কোশ্চেন। শর্করা, প্রোটিন, ফ্যাট প্রভৃতি সম্পূর্ণ আচরণ লেখা আছে এখানে, সরি দেখো এখানে প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে পাচন। ঠিক আছে, এটা হয়ে যাবে পাচন, যে শর্করা, প্রোটিন, ফ্যাট প্রভৃতির সম্পূর্ণ পাচন কোথায় হয়ে থাকে। দেখো আমাদের বডিতে আমরা যা খাবার খাই সেই খাবার কিন্তু আমাদের মুখ থেকে হজম হয়ে যাওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, এইগুলোর কিন্তু কমপ্লিট হজমটা কোথায় হয়? কমপ্লিট হজমটা কিন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ঠিক আছে, যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে গিয়েই কিন্তু আমাদের যে যত রকমের খাবার আছে অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলোর কিন্তু সম্পূর্ণ পাচন হয়ে যায়। ঠিক আছে, আর সম্পূর্ণ পাচন হয়ে যাওয়ার পরে কিন্তু বডি আমাদের সেই যে ওখান থেকে যে এনার্জিটা প্রডিউস হয়, সেই খাবারগুলো হজম হওয়ার সময় যে এনার্জিটা প্রডিউস হয় সেই এনার্জিটা কিন্তু আমাদের বডি শুষে নেয়। ঠিক আছে, আর বাদবাকিটা কিন্তু ওয়েস্ট হিসেবে আমাদের বডি থেকে বাইরে বেরিয়ে যায়। তো আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্ষুদ্রান্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকে 16 নম্বর কোশ্চেন। নিচের কোন উপাদানটির 3টি কক্ষ ও শেষের কক্ষে 8টি ইলেকট্রন আছে? দেখো তোমাদের জন্য কিন্তু এই লাইনটাই এনাফ। দেখো শেষের কক্ষে 8টি ইলেকট্রন কিন্তু একমাত্র নোবেল গ্যাসের থাকতে পারে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো নোবেল গ্যাসগুলোরই কিন্তু একমাত্র যে লাস্ট শেল থাকে সেটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো আর সেখানেই কিন্তু একমাত্র 8টা ইলেকট্রন থাকে। দেখো এইবার কি তাহলে আমরা কি বুঝতে পারছি এই কোশ্চেনটা থেকে, যে নিশ্চয়ই কোনো একটা নোবেল গ্যাস হবে। এবার দেখো নিয়নও কিন্তু একটা নোবেল গ্যাস, নিয়নের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 10। আর্গনও কিন্তু একটা নোবেল গ্যাস, যেটার অ্যাটমিক নাম্বার কিন্তু 18। জেনন, ঠিক আছে, জেননও কিন্তু একটা নোবেল গ্যাস। আর যে হাইড্রোজেন আছে এটা কিন্তু কোনো নোবেল গ্যাস নয়, তাই হাইড্রোজেনকে আগে সরাতে হবে। এরপর দেখো আমরা কোনগুলো দিয়ে করব। আমরা প্রথমে নিয়নটা দিয়ে করার চেষ্টা করব। দেখো নিয়নের 10 আছে, তাই আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে দেখতে পাবো যে কে শেল, এল শেল, এম শেল। কে শেলে কিন্তু দুটো থাকবে আর এল শেলে কিন্তু দুটো থাকবে। দেখো আমরা কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন লাস্ট লাইনটা পাচ্ছি যে শেষের কক্ষে 8টা ইলেকট্রন থাকবে, কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু বলেছিল যে 3টে কক্ষ থাকবে, তাই নিয়ন কিন্তু হবে না, কারণ নিয়নে কিন্তু দুটো কক্ষ দেখতে পাচ্ছি। এরপর আমরা আর্গন দেখব। দেখো আর্গনের যে অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু 18। তো আমরা যদি এটাকে কনফিগারেশন করি কে এল এম, দেখব 2, 8 আর 8। দেখো এখানে কিন্তু 3টে কক্ষ থাকছে প্লাস লাস্ট শেলে কিন্তু 8টা ইলেকট্রন থাকছে, তাই কোনো দিকে আর তাকাতে লাগবে না, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্গন। ঠিক আছে, আর্গন কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর আমাদের মনে রাখবে পর্যায় সারণীর যে 18 নাম্বার যে গ্রুপটা আছে, ঠিক আছে, 18 নাম্বার যে গ্রুপটা আছে সেই 18 নাম্বার গ্রুপে কিন্তু নোবেল গ্যাসগুলো থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু 0 গ্রুপও বলা হয়ে থাকে, কারণ এরা কিন্তু নন রিঅ্যাক্টিভ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকের 17 নম্বর কোশ্চেন। দেখো এটা কিন্তু একটা অঙ্ক, এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো কি বলেছে, কোনো একটি বল 10 মিটার ওপর থেকে নিচে পড়ার পর আবার 2.5 মিটার ওপরে উঠলে গতিশক্তির পরিমাণ কত হবে? দেখো জেনারেলি কিন্তু আমরা জানি যে গতিশক্তির ফর্মুলা কিন্তু হয়ে থাকে 1/2 × mv², কিন্তু এখানে কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। যেহেতু কেন খাটবে না, আমরা যদি এই কোশ্চেনটা সলভ করি তাহলে আমরা দেখতে পাবো যে মনে করো কোনো একটা সারফেস, কোনো একটা বল 10 মিটার ওপর থেকে নিচে পড়ছে। ঠিক আছে, 10 মিটার ওপর থেকে নিচে পড়ছে, তারপরে কিন্তু বাউন্স ব্যাক হয়ে আবার 2 মিটার উঠছে। ঠিক আছে, আমি যদি এখানে তোমাদেরকে ভালো করে ছবিটা আঁকার চেষ্টা করি, অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে নেবে। মনে করো এটা সারফেস, এখান থেকে অর্থাৎ 10 মিটার উঁচুর থেকে কিন্তু বলটা পড়ছে, সেটা কিন্তু আবার বাউন্স ব্যাক হয়ে আবার কিন্তু 2 মিটার ওপরে উঠছে। এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই রকমের রিয়াকশনই হচ্ছে, যে নিচেও পড়ছে অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি হচ্ছে, আবার কাইনেটিক এনার্জি থেকে কিন্তু পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ ওপরে উঠছে, দুটোরই কিন্তু কনভার্সন হচ্ছে। সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অঙ্কটা mgh দুখানা ফর্মুলা দিয়ে করতে হবে। একটা হচ্ছে mgh আর একটা কিন্তু হয়ে যাবে mgh1। দেখো যেটা প্রথমে ওপর থেকে নিচে পড়ছে সেটাকে কিন্তু আমরা mgh ধরবো অর্থাৎ 10 মিটার, আর যেটা মাটিতে ধাক্কা খেয়ে আবার ওপরে উঠছে সেটাকে কিন্তু আমরা ধরবো mgh1 অর্থাৎ 2.5 মিটার। ঠিক আছে, এরপর দেখো যে ফর্মুলাটা আছে, ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা কিন্তু আছে যে mgh থেকে কিন্তু আমাদেরকে mg
H1কে মাইনাস করতে হবে। তাহলে আমরা যদি এখানে কমন নিই তাহলে আমরা দেখব MgH মাইনাস H1। তা আমরা যদি এখানে ভ্যালুটা পুটিং করি, দেখো MgH এর ফর্মুলা কত ছিল? MgH এর জন্য কিন্তু আমরা 10 ধরেছিলাম, আর MgH1 এর জন্য কিন্তু আমরা 2.5 ধরেছিলাম। তাহলে 10 থেকে যদি আমরা 2.5কে বাদ দিয়ে দিই, ঠিক আছে, 10 থেকে যদি আমরা 2.5কে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব 7.5 মিটার। ঠিক আছে, এইবার দেখো যে মেন ফর্মুলাটা আসছে সেটা কিন্তু হয়ে যাবে mg, ঠিক আছে, MgH1 সরি এখানে একটু ভুল লেখা হচ্ছে। দেখো ফর্মুলাটা কিন্তু হচ্ছে MgH মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস হবে H মাইনাস H1 ডিভাইডেড বাই MgH ইন্টু 100। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা। দেখো এখানে আমি ফর্মুলাটা আবার লিখছি ছোট করে। দেখো স্ক্রিনটা ছোট হওয়ার জন্য কিন্তু লিখতে একটু প্রবলেম হচ্ছে, তাও আমি চেষ্টা করছি। দেখো এটা কিন্তু হয়ে যাবে MgH, ঠিক আছে, MgH মাইনাস H1, MgH মাইনাস H1, ঠিক আছে। তারপর দেখো নিচে কি হয়ে যাবে, নিচে কিন্তু হয়ে যাবে MgH আর ইনটু কিন্তু হয়ে যাবে 100। এবার যদি আমরা ভ্যালুটাকে পুট করি তাহলে দেখবে এই মানটা আমরা কত পেলাম, এটা কিন্তু আমরা পেলাম 7.5, একটু আগেই করেছি এটা। আর নিচে কত পাবো, নিচে কিন্তু MgH কত ছিল, 10 ছিল, ঠিক আছে, ইনটু কিন্তু 100 এই পয়েন্টটা কিন্তু উঠে গিয়ে এইখানে চলে আসবে। কাটাকুটি করলে আমরা দেখতে পাবো এটা এখানে উঠে গেল। তারপর এই জিরোটা দিয়ে কিন্তু এই জিরোটা কেটে যাবে। আলটিমেটলি আমরা কত পাবো, 75%। ঠিক আছে, তো আমাদের কতটুকু কার্য হয়েছে, আমাদের কার্য হয়েছে কিন্তু 75%। ঠিক আছে, তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 75%। দেখো এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা তখনই করতে পারবে যখন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাও যদি তোমাদের কারোর কোনো প্রবলেম হয়ে থাকে এই অঙ্কটা বুঝতে, আমাকে জানাবে। আমি তোমাদের দরকার পড়লে এই অঙ্কটার জন্য একটা সেপারেট ক্লাস বানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে ভিডিও ছাড়লে সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছায়। ঠিক আছে, আর তোমরা যত তাড়াতাড়ি পারো, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপটা করে নাও, তাহলে কিন্তু লাস্টের দিকে সার্ভারের ইস্যু থাকবেই থাকবে। ঠিক আছে, এরপর কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট বা যারা SC ST ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু তাদের যে ইয়েটা আছে, অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেট আছে সেটাকে কিন্তু সেন্ট্রালাইজ করাতেও হচ্ছে। তাই তোমরা কিন্তু যত তাড়াতাড়ি পারবে ফর্ম ফিল আপটা করে নেওয়ার চেষ্টা করবে। তো তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।